ভাগ্যের দোষ দিব নাকি আমার সিদ্ধান্তের দোষ দিব সেটাই বুঝে পারি না মাঝে মাঝে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস্টার জাহান শারমিন। চলে আসলাম শারমিন স্টোরি পক্ষ থেকে একটি বাস্তব জীবনের ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি সব ছেলে এক না, বাট কিছু কিছু ছেলেদেরকে একটি কথা বলবো, এভাবে একটা নারীকে বাজেভাবে ঠকাবেন না প্লিজ। আমি এই কথাটি কেন বললাম তারও রিজন আছে, চলুন বাকি কাহিনীটুকু শুনে আসি আমরা। মেয়েটি লিখেছে, আপু আমি কুমিল্লা থেকে বলছি। আপু আমি খুব পদ্মাশীল একটা মেয়ে। আমার মা আমাকে ছোট কাল থেকে মাদ্রাসায় পড়াইছে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। কখনো কোনোদিন কেউ আমার চোখটা পর্যন্ত দেখে নাই। খুব পর্দাশীল একটা মেয়ে ছিলাম আমি। এলাকার সবাই আমাকে খুব পর্দাশীল একটা মেয়ে নামেই জানতো। কখনো কোনোদিন কেউ আমার হাত চোখ পা কিছুই দেখে নাই। সবসময় রুমের মধ্যে থাকতাম, একটুও বের হতাম না। আর 5টা-10টা মেয়ের মতো চঞ্চল ছিলাম না। অনেকটাই গম্ভীর টাইপের একটা মেয়ে ছিলাম আমি। মায়ের সব কাজ করতাম, মাকে হেল্প করতাম। আমার মা আমাকে বলল, আমি একটা বাটন মোবাইল ইউজ করি, তবে আমি তোকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেব। আমিও চাইবো আমার মেয়েটা বাহিরের জগতের সব কিছু দেখুক। আমিও চাইবো আমার মেয়েটা আরো বেশি চালাক হোক। যদিও আমি অত বেশি চালাক ছিলাম না। আমি কখনো গাড়ি করে যেতে পারতাম না। আমার জন্য রিজার্ভে গাড়ি দৌড়াইতে হতো। মানে আমাকে ঘর থেকে গাড়ি করে নিয়ে যাবে, আবার ঘরেই আমাকে গাড়িওয়ালা দিয়ে যাবে, এমন ভাবে কন্ট্যাক্ট করতে হতো। আমি একেবারেই চালাক ছিলাম না। আমার মায়ের এরকম একটা সিদ্ধান্ত আমার জীবনে এরকম পাপ হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। আমার মা আমাকে 16,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি অনেক হ্যাপি। আমি মোবাইল ইউজ করব, এটা থেকে হ্যাপি আর কি হতে পারে। আমি দাখিল পরীক্ষা দিয়ে দিয়েছি, এখন আমি আলিমে উঠবো। এরই মাঝে আমি মোবাইল ইউজ করতেছি। এরই মাঝে আমি ফেসবুক ওপেন করার পর দেখতেছি যে অনেক চেনা পরিচিত ব্যক্তি, তাদেরকে রিকোয়েস্ট দিলাম, তারা অ্যাকসেপ্ট করলো। সবাই তো অবাক, এই পর্দাশীল মেয়েটা ফেসবুক চালায়। যাই হোক, আমার প্রোফাইল পিকচারটাও পর্দাশীল একটা মেয়ের ছবি ছিল। হঠাৎ করে আমার খালাতো ভাইয়ের সাথে ফেসবুকে অ্যাড হয়ে যায়। খালাতো ভাই থাকতো প্রবাসে। সে আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর নিলাম। অতঃপর আমার খালাতো ভাই আমাকে চিনতে পারে নাই। আমি অনেক মজা নিচ্ছিলাম। যাই হোক, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাকে অনেক ভালো একটা মেয়ে জানতো। কিন্তু প্রেম করার পর নিজের মান সম্মানটা হারিয়ে ফেলছি। খালাতো ভাইয়ের সাথে আমার প্রেম হয়ে গেল ফেসবুকে। ফেসবুকে প্রেম হয়ে যাওয়ার পর আমার খালাতো ভাইকে বললাম, আপনি কবে দেশে আসবেন? দেশে আসার পর আমার খালাতো ভাই আমাকে বলতেছে, বিয়ে করবা? আমি বলতেছি অবশ্যই বিয়ে করব, তবে পারিবারিক ভাবে। যাই হোক, আমার খালাতো ভাই তার পরিবারকে প্রস্তাব দিল আমাকে বিয়ে করবে, কিন্তু তার পরিবার আমাকে বিয়ে করাই নিবে না। ইভেন আমার পরিবারকে যখন আমি বললাম, তখন আমার পরিবারও তার কাছে বিয়ে দিবে না। বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে তারা আমাকে কেন বিয়ে দেবে না। তোকে আমি মোবাইল দিছি একটু চালাক হওয়ার জন্য, কিন্তু তোকে আমি মোবাইল দিয়ে পাপ করছি। তুই মোবাইল দেওয়ার পর তুই অনেক খারাপ হয়ে গেছিস, প্রেম করা শুরু করে দিয়েছিস। এগুলো বলে আমাকে অনেক মারধর করেছে। আমার অনেক খারাপ লাগতেছিল বিষয়গুলো। যাই হোক, খালাতো ভাইকে ছাড়া আমি বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন কথা একটাই, দুজনের যেভাবেই হোক না কেন মিলন করতেই হবে। লাস্ট টাইম 2 মাস পর্যন্ত চিন্তা ভাবনা করে দুজন পালিয়ে যাব সিদ্ধান্ত নিলাম। যাই হোক, পালিয়ে গেলাম। খালাতো ভাইয়ের কাছে টাকা পয়সা আছে, সমস্যা নাই, আমাকে চালাতে পারবে। আমি জানি যেহেতু প্রবাসে থাকে, যেহেতু নিজের ব্যাংকে টাকা আছে, সেহেতু আর কি লাগে। যাই হোক, একটা সময়ের পর দুজন পালিয়ে গেলাম, একটা বাসা নিলাম, এন্ডে পালিয়ে দুজন বিয়ে করলাম। বিয়ে করার প্রায় 5 মাস পর আমার খালাতো ভাইয়ের রুফ চেঞ্জ। আমার খালাতো ভাই পরিবারের সাথে যোগাযোগ করে। আমার খালাতো ভাই আমার খালার কথা শুনে, তুই এই মেয়েকে ডিভোর্স দিয়ে দে, এই সেই বলতো। প্রথম প্রথম কানে নিত না, আর লাস্ট টাইম কানে নিচ্ছে। ইভেন লাস্ট টাইম আমি খেয়াল করতেছিলাম যে সে মিটিমিটি করে কার সাথে চ্যাট করে, কথা বলে। এগুলো খেয়াল করার পর আমার অনেক খারাপ লাগতেছিল। যার জন্য নিজের মান সম্মান সবকিছু হারালাম, পালিয়ে আসলাম, সে কি অতঃপর চেঞ্জ হয়ে যাচ্ছে? ভাগ্যের কি এমন পরিহার? 7 মাস সংসার করার পর সে অন্য একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। অতঃপর তার সাথে অনেক ঝগড়া ঝামেলা হলো। আমাকে সে নিজে বাবার বাড়িতে দিয়ে গেল। বাবার অনেক কথা শুনতেছি, মায়ের অনেক কথা শুনতেছি। অ্যাট লাস্ট টাইম 7 মাস সংসার করার পর আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে গিয়েছে, আমার কোনো আফসোস নেই। ভেবেছিলাম মরে যাব, মরতেও পারিনি। 5-6 বার মরতে গিয়েছি, পারিনি। আমার খালাতো ভাই প্রবাসে চলে গেছে। প্রবাস থেকে সে 2 মাস থেকে এরপর দেশে আসছে আবারও। দেশে আসার পর নিজের পছন্দ অনুযায়ী আরেকটা মেয়েকে সে বিয়ে করছে এবং ফ্যামিলিও মেনে নিচ্ছে। তবে আমার কাছে এটাই খারাপ লাগতেছে যে সে এত বড় ধোকাটা আমাকে কেন দিল।
আমি আস্তে আস্তে পুরো মেন্টালি পাগল হয়ে যাচ্ছিলাম শুধুমাত্র তার জন্য। অ্যাট লাস্ট টাইম বাবা মা আমার দুঃখ কষ্টটা বুঝছে। দুঃখ কষ্টটা বোঝার পর আমাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যায়, আমাকে টাকা পয়সা দিচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু আমার মনের কোনো শান্তি নাই, কোনো ধরনের কোনো শান্তি নাই। বাবা মায়ের আদরে ছিলাম তো, এই কারণে বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট করে ফেলেছি। আমার কপালটা এতটা খারাপ হবে আমি তা কখনো কল্পনা করিনি। খালাতো ভাইয়ের সাথে 7 মাস সংসার করছি, এটা শুধুমাত্র আমার একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আমি তাকে অভিশাপ দিচ্ছি, সে আমাকে যেভাবে ঠকাইছে এভাবে অন্য একজন এসে তাকে ঠকাক, তাহলে বুঝবে ভালোবাসার মর্মটা কি। ওরে আমি অনেক ভালোবাসছিলাম, দুনিয়াতে আমি ওরে অনেক চাইছিলাম, কিন্তু পাই নাই। হ্যাঁ, কিছুদিনের জন্য পেয়েও আর পাইলাম না। তবে আমি একটি কথা বলবো, আমি আর কখনো কোনোদিন বিয়ে করব না, প্রেমও করব না, এভাবেই থাকবো। যদি কাজকর্ম করার মতো পসিবল হয় তাই করব, তাও আমি আর কখনো কোনোদিন কাউকে ট্রাস্ট করব না। তবে আমার খালাতো ভাই আমাকে জীবনে ছুঁইছে, আর কখনো কোনোদিন কেউ আমাকে টাচও করতে পারে নাই, কখনো কোনোদিন কেউ আমাকে দেখেও নাই। তবে আমার নামটা অনেক খারাপ হয়ে গিয়েছে, এটা সত্যি কথা, কারণ আমি পালিয়ে গিয়েছি। সবার মুখে একটাই কথা, অমুকের মেয়ে পালিয়ে গিয়েছে, তমুকের মেয়ে পালিয়ে গিয়েছে। ইভেন আত্মীয় স্বজনের মধ্যে তো একেবারে বিষয়টা ভাইরালে হয়ে গিয়েছে। যাই হোক, আমি লোকের কথায় কান দেই না, যেহেতু অপরাধ করে ফেলেছি সেখানে এখন আমার কিছুই করার নাই। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আমি বলবো আপু, টাইমলাইনে তুলে ধরবা, আর একটা কথাই বলবা ছেলেদের উদ্দেশ্যে, যাতে এরকম ভাবে একটা মেয়ের জীবন ধ্বংস না করে দেয়।